রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন এই পর্বে অতিথি হিসেবে ফারসিম মান্নান মোহাম্মদী। ফারসিম ভাইয়ের বড় পরিচয় আর দিলাম না, উনি বড় লেখক। ফারসিম ভাই, আপনার কি বই এবার মেলায়? এবার আমার মোট 4টে বই। একটা হচ্ছে যে শক্তি ও জ্বালানি নিয়ে একটি বই, এটি অনুপম প্রকাশনী থেকে এসেছে। আর দুটো বই যেটা আপনার হাতে রয়েছে, অর্ধ পরিবাহীর কথা আর মৌলবন্ধন ও পর্যায় ধর্ম, এই দুটো হচ্ছে সলিড স্টেট সিরিজের দুটি বই। আরেকটি বই আসবার কথা জ্ঞানকোষ প্রকাশনী থেকে, সেটি বিজ্ঞানের নানাবিধ চানাচুর প্রবন্ধাবলী বিভিন্ন বিষয় নিয়ে। তো ফারসিম ভাই, এই যে মানে যে চানাচুরের কথা বললেন, আপনি তো আপনার সলিড টেস্ট স্টেট সিরিজ যেটা, এটা তো পুরোটাই চানাচুর টাইপ জিনিস না। এটা চানাচুর না, এটা সলিড 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 সলিড। হ্যাঁ, আচ্ছা, ওটা চানাচুর। এটার প্ল্যানটা আগে জানি, ওটা চানাচুরের প্ল্যান পরে শুনবো। আচ্ছা, এটার প্ল্যানটা হচ্ছে আমি যখন বিদেশ থেকে ফিরে আসলাম বছর 10 আগে, আমি তখন শুরু করেছিলাম একটা সিরিজ, সলিড স্টেট সিরিজ। এটা হচ্ছে যে কঠিন পদার্থের মধ্যে যে ইলেকট্রনিক্সটা থাকে, যে কেলাস বা স্ফটিক বা ক্রিস্টাল যেভাবে কাজ করে, তার মধ্যে যে কোয়ান্টামে যে ধর্মগুলো, শ্রোডিঙ্গার ইকুয়েশনের যে বর্ণনা, এবং সেখান থেকে অর্ধ পরিবাহী মানে সেমিকন্ডাক্টরে কীভাবে ইলেকট্রন এবং ইলেকট্রনের কন্ডাকশন বা পরিবহনটা হয়, এইটা নিয়ে আমি মানে ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং বা অনার্স এদের বা অ্যাডভান্স ইন্টারমিডিয়েট ওদের জন্য আমি একটা সহজবোধ্য বই সিরিজ লেখবার প্রকল্প নিয়েছিলাম। তার প্রথম বইটা ছিল ন্যানো, যেটা আপনারা সবাই অনেক দেখেছে। তারপর আমি পর্যায়ক্রমে আরো কতগুলো বই লিখেছি, তার তৃতীয় এবং চতুর্থ হচ্ছে এটা। এখন পর্যন্ত 4টাই বের হচ্ছে। এখন পর্যন্ত 4টা, এবং আরো আমার মাথায় আছে। আপনি প্রকাশ কয়টা মাথায় কয়টা? মিনিমাম 2টো, আরো একটা। ভাই কথা প্রকাশ ভাই, প্রকাশক তো আছেই। আপনার এইবার আমি যেটা জানতে চাই যে এই যে আপনি চানাচুরের কথা বললেন, চানাচুর প্রকল্পটা কি? চানাচুর প্রকল্পটা হচ্ছে, আমি এগুলোকে চানাচুর বলি, যেটা আমাদের আহমদ মাজার ভাই একেবারেই পছন্দ করেন না। কিন্তু চানাচুর কারণ হচ্ছে যে এর মধ্যে নানান মিশেল থাকে, প্রবন্ধের কনগ্লোমারেশন, অনেকগুলো বিভিন্ন জিনিসের, কোনোটা বড় কোনোটা ছোট, শিক্ষা নিয়ে, সমাজ নিয়ে। সমাজ ছাড়া তো বিজ্ঞান হয় না, একদমই, বা বিজ্ঞান চর্চা বা শিক্ষাও হয় না। এই যে কি বলবো আমি, সিনার্জি, এই জিনিসটা নিয়ে আমার ওই বই। মিথস্ক্রিয়া, ঠিক মিথস্ক্রিয়া না, আবার মিথস্ক্রিয়াও। সিনার্জি তো আচ্ছা, সিনার্জি মানে একদিকে যাবে, সে আচ্ছা একটা দিকে যাবে। আপনি আমার আগে বলেন, এই যে বিজ্ঞান বিষয়ে যে লেখালেখি করেন, বিজ্ঞান বিষয়ে আপনি শিক্ষকতাও করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, লেখক হিসেবে আপনার যে ক্রিয়েটিভ লেখকরা, সৃজনশীল লেখকরা যে পাত্তা দেয় না, এটা আপনি কেমনে ডিল করেন? পাত্তা না দিলে কি, আমি সব জায়গায় গিয়ে বলি আমি বড় লেখক। এটাতে সবাই ফিরে তাকায়, বড় হোক ছোট হোক, পরে ক্রমশ প্রকাশ্য, কিন্তু ফিরে তাকায়। না, কিন্তু চ্যালেঞ্জটা কি আসলে বিজ্ঞান লেখার? বাংলাদেশে তো এই জায়গাটা, আব্দুল্লাহ মতি শরফুদ্দিনের বই আমরা ছোটবেলায় পড়ছি, তারপরে এই পুরা খালি মাঠ, এবং আপনি একের পর এক গোল দিতেছেন। আমি বলি শিমুল, আমি গোল দিচ্ছি না, কিন্তু আমি বলবো যে শিমুল, আপনি জানেন যে এটার মূল চ্যালেঞ্জটা হচ্ছে ভাষা, আর কিছু না। আপনি ভাষাটা শেখেন, বাংলা ভাষাটা, আপনি যদি সাহিত্যের ভাষাটা আসে, আপনি তাহলে বোঝাতে পারবেন। সেটা যদি আপনার লক্ষ্য হয়, সবার লক্ষ্য কিন্তু তা না। আপনার লক্ষ্য কি আসলে বিজ্ঞান লেখক? আমার লক্ষ্য হচ্ছে যে এটার থেকে আমি নির্যাসটা নিয়ে আসব। শুধু সে যে শুধু সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র বা ছাত্রী হবে তা না, সে যদি তার বাইরেও হয়, সে যেন জিনিসটার মর্মার্থটা বোঝে, মজাটা টের পায়। সবসময় আমি মজা দিতে চাই না, এখানে মজা নাই। এই দুটো বই আপনার হাতে আছে, এখানে কি মগজের, এইখানে মগজাস্ত্র লাগবে। আমরা জানি যে ফারসিম ভাই সাহিত্যের খুবই নিবিড় পাঠক, মোটামুটি সব ধরনের লেখাপত্র তিনি পড়েন, সৃজনশীল লেখা তো বেশি পড়েন, উপন্যাস পড়েন, সব ধরনের লেখাই উনি পড়েন। কিন্তু ফারসিম ভাই, আপনি কবে সিদ্ধান্ত নিলেন, আপনি বিজ্ঞানের ছাত্র, আপনি কবে সিদ্ধান্ত নিলেন যে এই বিষয়ে লিখতে হবে এবং আমি লিখব? এইটা বলতে গেলে একটা ধারাবাহিক ইতিহাস। মানে আমার মা আমাকে অনেক কাল আগে, আমার মা আমাকে দিয়ে বেশ কিছু রচনা লিখেছিল, অনুবাদ, ন্যাশনাল জিওগ্রাফিক থেকে। ওই তখন থেকে আমার কিছুটা ইয়ে হয়েছে। সেটা ধরেন 88-89 সাল আমার প্রথম প্রকাশিত বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা থেকে, সেটা ছিল স্টিফেন হকিং এর একটা বক্তৃতা, বেশ বড়। সেটা ছিল 94 সাল। ওটাকে আমরা পিন পয়েন্ট ধরতে পারি ওখান থেকে। মানে ওইটা লেখার পর কি প্রতিক্রিয়া পেয়েছিলেন যে আপনি মনে করলেন যে লিখতে হবে? পাইনি, তখন কোনো ফেসবুক ছিল না, 1993 সাল। তো আমি, সুব্রত বড়ুয়া, অপরেশ ব্যানার্জি এবং আমাদের অন্যান্য বিজ্ঞান শিক্ষক যারা ছিলেন, হারুন স্যার, হারুন রশিদ মারা গেছেন ফিজিক্সে, ইনাদের আমি খুব গাইডেন্স পেয়েছি। এটাই, সেটা তো বড় প্রতিক্রিয়া, বড় ভালো প্রতিক্রিয়া। এবং এই গাইডেন্সটা নিশ্চয়ই আপনাকে বুস্ট আপ করেছে। আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা কিন্তু করুন, কারণ আমি কোনো ফিডব্যাক পাইতাম না।
আমি যখন বললাম তো 2001 সালে আমার যে বইটা বেরিয়েছিল জ্যোতি পদার্থিক পরিচিতি, আমি বিদেশ থেকে প্রায় 7-8 বছর পর ফিরে এসে আমি দেখি 150 কপি বা 250 কপি অবিকৃত বাংলা একাডেমি থেকে। তারপর ফেসবুক আসলো এবং 2 বছরের মধ্যে সব কপি শেষ। মানে ফেসবুকের অবদান তো অনস্বীকার্য। অবদান অনস্বীকার্য, কিন্তু তার আগে কিন্তু আমরা ওইটা পেতাম না, যে সাধারণ পাঠকের সাথে যে কথোপকথনের জায়গাটা ওইটা মিসিং ছিল। মানে বিজ্ঞান লেখাকে যে জনপ্রিয় করে তুলতে যে আপনি একটা নিরলস পরিশ্রম করছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জাতির পক্ষ থেকে, লেখকের পক্ষ থেকে, লেখকদের পক্ষ থেকে। আমি মনে করি এই জায়গায় কাজটা কত কঠিন সেটা যদি আপনি একটু বলেন। এইটা কঠিন আবার সরল। কঠিন হচ্ছে এই কারণে যে ওই যে ভাষার যে সমস্যাটা, কারণ এখানে তো আমাদের অনেক জার্গন আছে। হ্যাঁ, আমি পিএন জাংশন, এটাকে বাংলায় আমি যদি পিএন সন্ধি স্থল বলি এটা বুঝবে না, কাজে এটাকে পিএন জাংশনই বলতে হবে। কিন্তু আবার নতুন ভালো বাংলা শব্দ আছে রোদ, এটাকে আমরা রেজিস্ট্যান্স বানানোর দরকার নেই। কাজে এই জায়গায় এই ব্যালেন্সের জায়গাটা আমাদেরকে রপ্ত করতে হবে। এটা দারুণ। ফারসিন ভাই, আপনি যে এখন কি লিখছেন আসলে? এবারের বই তো বেরিয়ে গেল, এখন লিখছেন কি? আমি লাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে লিখছি। লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের একটা টুল। তো আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যখন ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীরা পড়ে, যখন আমার তাদের ম্যাথে গান, আমাদের খুব ম্যাথ লাগে, গণিত। এই গণিতে যে অ্যাপ্লাই ফলিত গণিতটা, এটা আমরা ঠিক মানে ওদেরকে আমি ফলিতটা বেশি দেখাতে পারি না। আমাদের এই প্রজেক্টের হচ্ছে যে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথের কতগুলো সিরিজ লিখবো। তার মধ্যে প্রথমটা লাপ্লাস ট্রান্সফর্ম। তো এটা কোথায় কোন প্রবলেম সলভ করে, ও যদি সলভটা দেখে, সলিউশনগুলো দেখে, ও ব্যাপারটা বুঝবে। এইটা আমাদের কারিকুলাম একটু মিসিং আছে। আমরা থিওরিয়াম দেখাই, উপপাদ্য প্রমাণ। এই যে কারিকুলামের কথা বলার পরে আমার মনে পড়লো, আমাদের বিজ্ঞান শিক্ষার অন্তরায় নিশ্চয়ই আমাদের কারিকুলাম। আপনি কি বলেন? সেই আলোচনায় না যাই, সেটা নিয়ে ওই চানাচুরে একটা বড় প্রবন্ধ আছে, কিন্তু সেটা কেউ পড়ে না। মানে এইটা তো একটা বড় সংকট, আমাদের না পড়া, আমাদের এই আনপড় সমাজে এই আলোকিত লেখকদের, বড় লেখকদের তার কি হবে? তারা বড় লেখক হবে কি হবে? হারিয়ে যেতে হবে। নিজেরাই বলবো থাকবো না, এভাবে তো হবে না ফারসিন ভাই। আমাদের সবাইকে পড়তে হবে, এবং পড়তে হবে। এবং ফারসিন ভাই একদম নিরলস পরিশ্রম করে এই সমস্ত কাজ করেন, ফলে ওইটা নোটিস করা, পড়া খুব জরুরি বলে আমি মনে করি। ফারসিন ভাই, এই এখন যেটার কথা আপনি বললেন, মানে আমি একটু জানতে চাই যে এই সময়ে আর যারা বিজ্ঞান নিয়ে লেখালেখি করছেন, যারা অনেকে বিজ্ঞান বক্তৃতা দিচ্ছেন, নানা রকমের কাজ হচ্ছে আসলে, সেগুলোকে আপনি কিভাবে দেখেন, মূল্যায়ন করেন কিভাবে? একটা হচ্ছে যে আমরা যদি কয়েকটা ভাগ করি, প্রথম হচ্ছে অলিম্পিয়াড একটা বড় প্রভাব রেখেছে, বড় প্রপঞ্চ আমাদের বিজ্ঞান জনপ্রিয়করণ এবং ওই যে কারিকুলামকে সাপ্লিমেন্ট করার ক্ষেত্রে। কারণ আমাদের একটা বড় অংশ বাবা মা বুঝে ফেলেছেন স্কুলে আর পড়াশোনা হচ্ছে না, মানে আপনি সেটা মানে না মানে এটা উনারা বুঝেছেন, উনারা এখন ওই বিকল্পগুলো যেতে চাচ্ছেন। তো বিকল্প অলিম্পিয়াডগুলো আমাদের অনেক ছেলে মেয়ে, ওরা অলিম্পিয়াডের প্রবলেমগুলো নিয়ে লিখছে। অলিম্পিয়াডকে কিভাবে গণিত অলিম্পিয়াড বা বিজ্ঞান অলিম্পিয়াড এগুলো করতে হয়, এই একটা আমাদের একদল লেখক আছেন। আরেক দল হচ্ছেন আরেক দল অনুবাদ করছেন, যেটা দীর্ঘকাল আমি বলে এসেছিলাম এটা ছিল না। এখন থ্যাঙ্কস টু, আমি ইফ আই মেনশন, আবুল বাসার, উচ্ছ্বাস, তৌসিফ এবং আরো কয়েকজন, তারা অনুবাদের কাজগুলো খুব ভালো করছেন। প্রচুর অনুবাদ আমরা পাচ্ছি। এবং সেই সাথে আমাদের আব্দুল গাফফার রনি বা ডাক্তার উদয় সাহেব, আমাদের ডাক্তার ইমরান, আমাদের একটা তরুণ ছেলে, ও যে চা কফি নিয়ে যে রিলেটিভিটি ও লেখে, ওর নামটা ভুলে নাইম। হ্যাঁ, সে এগুলো নিয়ে খুব চমৎকার করে লিখছে। চা কফি, জেনারেল রিলেটিভিটি, চা কফি, শোডিঙ্গার ইকুয়েশন, নাইম হোসেন ফারুকি, রাইট। তো ওই একটা দল আছে। কিন্তু পাঠ্য বই বা ওই যে আপনি এই ধরনের, এটাতে আমাদের যারা প্রফেশনাল পদার্থবিদ বা ম্যাথমেটিশিয়ান, তারা বাংলায় কিন্তু লিখতে আগ্রহী হচ্ছেনই না। এটা প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু 21 চেতনা কি আসলে? 21 চেতনা এটাই ছিল, কিন্তু আমরা এখান থেকে একটু দূরে সরে গেছি। ক্লাসরুমে এগুলো কিন্তু ব্যবহৃত হয় না। ক্লাসরুমে ইংলিশটাই ব্যবহৃত হয়। ইঞ্জিনিয়ারিংয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম, সেখানে এগুলো ব্যবহার হতে পারতো, কিন্তু আমি জানি না কেন। মানে এগুলো নিয়ে কি আসলে ধরেন পলিসি লেভেলে কথাবার্তা বলবার মতো কোনো? হ্যাঁ, নিশ্চয়ই সেখানে একটা ঘাটতি রয়েছে। আবার ছাত্রছাত্রীদের সামনে কিন্তু এটা হয়তো যাচ্ছে না। এটা যেসব দোকানে বা যেসব জায়গায় হয়, সেখানে ওরা এটা কিনতে আসে না, ওরা এটা এক্সপেক্ট করে না। ফারসিন ভাই, আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কত হলো এইবার মেলায় সহ? 30-34টা হবে, এডিটেড সহ। রয়্যালিটি আর প্রকাশক নিয়ে কি বলবেন? চমৎকার সম্পর্ক, মিষ্টি মধুর, এর বেশি আর বলা যাবে না। শুধু মিষ্টি মধুর নাকি অম্ল মধুর? মিষ্টিও আছে, মধুরও আছে। বিপদ মানে না, আমি মিষ্টিতে কিন্তু ডায়াবেটিস হয়, সেই জন্য। ও আচ্ছা।
না কাজে ওখানে অম্ল আছে অম্ল আছে। implicit। Implicit। না কিন্তু এইটা তো ঠিক হওয়া দরকার। এইটা হচ্ছে কি, এবার আমি দেখছি যে এইসব বইমেলায় এখন ওই যে লেখকদের সাথে চুক্তির ব্যাপারটা খুব দেখা হচ্ছে, ফলে আমরা কিন্তু এবার খুব চুক্তি দেখছি। আগে সব চুক্তি কিন্তু আমি কখনো খুব একটা চুক্তি দেখিনি বাংলা একাডেমি ছাড়া। না চুক্তি না করেও তো টাকা পাইছে এরকম লেখক অনেক আছে, আবার চুক্তি করে কিছুই পায় না এরকম লেখক। হ্যাঁ, আমি দুই রকমেরই, একসময় পেতাম না, এখন পাই। কিন্তু সেটা আপনার বইপত্র কেনাতেই তো খরচ হয়ে যাওয়ার কথা। সেটা দিয়ে এটা তুল্যমূল্য বিচার করা যাবে না। আমি একটা বইয়ের ধরেন রয়্যালটি পেলাম 8,000 টাকা, ওর যে বই কিনতে আমার লাগে 16,000 টাকা। আমি তো এটা আমার প্রকৌশল থেকে অধীত বিদ্যা দিয়ে কাজ করে আয় করি। বুঝতে পেরেছি। যেমন লাপ্লাস ট্রান্সফর্মের 10টা বই, তার মধ্যে 4টা-5টা বই আমাকে কিনতে হয়েছে, সেটা 8-9 হাজার টাকা আমার অলরেডি চলে গেছে। কিন্তু ওটার থেকে রয়্যালটি করে আমার তো আরো সহলেখক আছে ওখানে, সবাইকে দিয়ে তো আমার বেশ কিছু থাকবে না। এইটা কিন্তু ওইটা না, লাভজনক না। আমি বুঝতে পেরেছি, কিন্তু এই অবস্থাটাও আসলে বদল হওয়া দরকার। এরকম গুরুত্বপূর্ণ বই সেগুলো আসলে আমাদের রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠানগুলো আছে তাদের তো কেনা দরকার। গ্রন্থকেন্দ্র কিনতে পারে, বিভিন্ন লাইব্রেরিগুলোতে যেতে পারে। আমার ধারণা সেইখানেও আসল বইয়ের জায়গায় তো নকল বই যায়, ফলে এই ঘটনাটা ঘটে না। এই ঘটনাটা তো বদলানো দরকার, রাষ্ট্রের তো দায়িত্ব নেওয়া দরকার। সেটা এই বিষয়ে সব যে রাষ্ট্র নেমে শিমুল তাই কি আর হয়? আমাদের দায়িত্ব আছে। ক্লাসরুমে যদি আমি রেফার করি তাহলে কিন্তু একটা শিক্ষকদের একটা দায়িত্ব থাকে, কিন্তু আমরা কিন্তু সেটা করি না। আমরা বলি ইংরেজি বই ফলে শিক্ষকদেরও দায়িত্ব আছে। শিক্ষকদের কিন্তু একটা দায়িত্ব আছে। গণিতের যে মজা, গণিতের যে আনন্দ, এটা আসলে আপনি কিভাবে উপভোগ করেন? গণিতের মজা এটা সবার এক একজনের এক এক রকম হবে। আপনি কিভাবে? হ্যাঁ, এখন আমার হচ্ছে যে আমি দেখেছি যে এটা সলভ করা যায়। একটা গণিতের সময় আমি একটা ভৌত প্রবলেমকে আমি সিম্পলিফাই করে একটা গণিতের সমীকরণে নিয়ে আসতে পারি, এই সমীকরণ সমাধান করতে পারি এবং সেই সমাধান মিলিয়ে দেখাতে পারি এই যে দেখো মিলে যাচ্ছে। এটা প্রথম এবং সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে শ্রোডিঙ্গার সমীকরণ। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা একদম পারফেক্ট এক্সাম্পল পাই। এইটা তো অসাধারণ। তার মানে প্রকৃতি কিন্তু গণিতের ভাষায় লেখা। থ্যাংক ইউ ফারসিম ভাই, আপনার সাথে কথা বলা খুবই আনন্দের সবসময়, এবং আপনার সাথে কথা বললে সবসময় আমার ভালো লাগে এই জন্য যে আপনি খুবই পজিটিভ এবং সবার পজিটিভ দিকটা আপনি বলতে চেষ্টা করেন এবং সমালোচনা করেন না, এটা খারাপ না। সমালোচনা তো আছে, সমালোচনা করি না তা না। যেটা সমালোচনা করা হয় মনে মনে সেটা কিন্তু প্রকাশ্যে আসে না। না এরকম ফেব্রিকেটেড প্রকাশ থাকলে তো বিপদ। ফেব্রিকেটেড না, মানে যেটা প্রকাশযোগ্য সেটাও কিন্তু প্রকাশ হচ্ছে, যেটা প্রকাশ হলো না তাহলে ধরে নিতে হবে সেখানে একটু সমস্যা আছে। আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলে দেবো। না থাক, যা বলেছেন ধন্যবাদ ফারসিম ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এই আয়োজনটা শেষ করি একটা র্যাপিড ফায়ার, না একটা র্যাপিড রাউন্ড দিয়ে। এটা মোটেও ভয়ঙ্কর না, এটা খুবই ভালো, খুবই মজার। র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে তার আগে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন থাকে। হাইপোথেটিক্যাল প্রশ্নটা হলো টাইম মেশিন নিয়ে, যে আপনাকে আমরা একটা টাইম মেশিনে তুলে দিলাম, আপনি যে কোনো সময়ে যেতে পারবেন। আপনি যে কোনো একজন লেখক, বিজ্ঞানী, সাহিত্যিক, শিল্পী একজনের কাছে যেতে পারবেন, তার সময়ে যেতে পারবেন, তার সাথে আড্ডা দিতে পারবেন, কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আড্ডা দিতে পারবেন। আপনি কোন সময়ে কার কাছে যাবেন, কি নিয়ে আড্ডা দিবেন? একটাই বলতে হবে, একজন। এই তো ফেলে দিলেন বিপদে। আমি চাইতাম স্টিফেন হকিং এর সাথে যেতে, কিন্তু আপনি যদি একজন বলেছেন তাহলে আমি এখন, যেহেতু আমি লাপ্লাস ট্রান্সফর্ম লিখছি, আমি পিয়েরে সিমন মার্কি দো লাপ্লাস ওনার সাথে যাব দেখা করতে। কি নিয়ে আলাপ করবেন? কি নিয়ে ওনার সাথে আলাপ করবো যে উনি গণিতটা কিভাবে করতেন, এবং উনি কিন্তু মার্কি দো লাপ্লাস, আমরা লাপ্লাস নামে চিনি কিন্তু এটা আসলে একটা জায়গার নাম। উনি আসলে মার্কুইস মার্কি। আসলে নাম হচ্ছে পিয়েরে সিমন। উনি কিন্তু কৃষকের ছেলে, কিন্তু পরে খুব বড় হন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হন নেপোলিয়নের সময়। এবং নেপোলিয়ন তার সমালোচনা করেছিলেন এভাবে যে উনি সব সমস্যাকে সূক্ষ্মে বিশ্লেষণ করা শুরু করেছিলেন, ফলে 6 মাসের বেশি উনাকে দিয়ে স্বরাষ্ট্র চালানো সম্ভব হয়নি। তো উনার সাথে আমি যাবো যে উনি প্রথম সিলিশিয়ান মেকানিক্স, যেটা মানে গ্রহগতি বিজ্ঞান, এইটা একদম নিউটনকে ছেঁচে মেছে একেবারে মানে কি বল 6 ভলিউমের বই মোটামোটা। এইটা উনি কি করে করলেন, এবং একই সাথে উনি সব গণিতে ভরা, একই সাথে উনি সাধারণ মানুষের জন্য লিখছেন, এবং তার যে গদ্য, ফরাসি গদ্য, সেই গদ্য অসাধারণ। প্রবাবিলিটি নিয়ে উনি সাধারণ মানুষের জন্য একটা বই লিখেছেন, ছোট্ট। কি দারুণ! আমি একটু দেখতে চাই। ওনার সাথে পলিটিক্সও করেছেন। ও মাই গড, আপনি করতেছেন না কেন? এবং উনি ফরাসি বিপ্লবের সময় বেঁচে ছিলেন, এটাই তার জীবনের সাথে। আপনি 24 অভ্যুত্থানের সময় বেঁচে ছিলেন, এটাও তো একটা ব্যাপার। তা তো বটে, এটাও ব্যাপার। আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি ফারসিম মান্নান মোহাম্মদীর সাথে। প্রথম শব্দ কবি, সৌন্দর্য, লেখক, শিল্প, গায়ক, আন্তর সৌন্দর্য, চিত্রশিল্পী, চিত্রশিল্পীতে অ্যাবস্ট্রাক্ট, নৃত্যশিল্পী। নৃত্য আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনি নাচেন না? না না, মিথ্যা কথা বলছেন, আপনি অবশ্যই নাচেন।
আপনি আনন্দে নাচেন না? অবশ্যই নাচেন। সেই বয়স শেষ, তখন জিজ্ঞেস করলে জানতাম। ছবি, ছবি সাদা কালো, রং, সবুজ, তুলি, রঙিন, ক্যানভাস, অসাধারণ, মূর্তি, হাতের কাজ, ভাস্কর্য, ভাস্কর্য, মেধা, হাতের কাজ, কাগজ, সভ্যতার উপকরণ, কলম, সভ্যতার উপকরণ, কালি, কালি কাজেও লাগে অকাজেও লাগে, শব্দ, শব্দ হচ্ছে ব্রহ্ম, ছন্দ, ছন্দ আমি বুঝি না, অকবি, গল্প, ছন্দ ঝর্ণা। আচ্ছা, গল্প গল্প হচ্ছে যে আপনাকে সময়টা ভুলিয়ে দিবে একদম। উপন্যাস, উপন্যাস আপনাকে জীবনের মানে বুঝায়। নাটক, নাটক আপনাকে মঞ্চায়িত করে বাস্তবতাকে। সিনেমা, সিনেমা 2 ঘন্টা আপনি যদি ভুলে যেতে চান। প্রেমিকা, অসাধারণ। ভালোবাসা, ভালোবাসা হচ্ছে বিমূর্ত, বিরহ, বিরহ বেদনাদায়ক, মিলন, মিলন স্বর্গীয়, একজন বলছি ইমাদুল হক মিলন, চিঠি, চিঠি এখন তো বিরল, ফোন, ফোন, মেনেস অ্যান্ড গুড থিং। SMS, আসল কেউ দেয় না। হৃদয়, হৃদয় হচ্ছে বুকের বাপাশে, মন। মন হচ্ছে একটা নিউরোকেমিক্যাল ঝড়। আপনি কয়দিন আগে ইন্টারভিউতে আমারে বলছেন হৃদয় নাকি মগজে, এখন বলছেন বুকের বাম পাশে। এখন ওই কবি হয়ে গেছে, কবি হয়ে গেছে। আবেগ, বিমূর্ত, অনুভূতি, অনুভূতি আমি একটু অনুভূতিতে কম, কিন্তু অনুভূতি জরুরি। স্মৃতি, স্মৃতি হচ্ছে বেদনাদায়ক, ভুল, সংশোধনযোগ্য। ক্ষমা, ক্ষমা তো আল্লাহ বলেছেন ক্ষমা করে দাও। অভিমান, বড়ই বেদনাদায়ক, আপনার সাথে করে অনেকে না? অনেকে করে। মধু, মধু তো মননের জিনিস। বিষ, বিষ কখনো টেস্ট করিনি। সুখ, অলিক, দুঃখ, দুঃখ হচ্ছে বাস্তব। ফারসিম মান্নান মোহাম্মদী। টানে সবাইকে কিন্তু বাঁধনে জড়ায় না, জান। বাবা, আরেকবার তাহলে ফারসিম মান্নান মোহাম্মদী টানে সবাইকে কিন্তু বাঁধনে জড়ায় না। কি খারাপ আল্লাহ। থ্যাংক ইউ ফারসিম ভাই আমাদেরকে Thank সময় you দেওয়ার very জন্য। প্রিয় দর্শক, কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম লেখক ফারসিম মান্নান মোহাম্মদীর সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।